নারায়ণগঞ্জে সরকারি আবাসনের নামে অপচয় প্রকল্প, কর্মকর্তাদের অনাগ্রহে পড়ে আছে দুটি বহুতল ভবন, চলছে তিনটির কাজ। শুধু হিট অ্যালার্ট নয়, অঞ্চলভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ বিজ্ঞানীদের, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ভূমিকা রাখার তাগিদ। আমলা দালাল দৌরাত্মে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি, কর্মী প্রেরণ বাড়লেও কমেছে প্রবাস আয়, সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। উপজেলা নির্বাচনের মাঠে তাপপ্রবাহের উত্তাপ, চলছে প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগ, মাদারীপুরে মুখোমুখি চাচা ভাতিজা। এবং বেইলি রোডের অগ্নিকাণ্ড টনক নড়েনি, অবৈধভাবে চলছে সিএলও কাচ্চি ভাই ও সিরাজ রেস্টুরেন্ট, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাজ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। স্থানীয়দের প্রতিবাদ উপেক্ষা করে খেলার মাঠ দখল করে সরকারি কর্মকর্তাদের জন্য করা হচ্ছে আবাসন। তবে আশ্চর্যের বিষয়, প্রায় 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আবাসনে এখন পর্যন্ত উঠেননি কোনো সরকারি কর্মকর্তা। অযত্ন অবহেলায় পড়ে আছে দুটি বহুতল ভবন। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের ওই ভবনে ওঠার অনিচ্ছা সত্ত্বেও কাজ চলমান রয়েছে আরও 3টি ভবন নির্মাণ। নারায়ণগঞ্জ থেকে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। খেলার মাঠ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশনা ও প্রধানমন্ত্রীর অনুশাসন উপেক্ষা করেই রাজধানী থেকে 15 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের আবাসন নিশ্চিতে গড়ে তোলা হচ্ছে এমন বড় বড় ভবন। প্রকল্প শুরুর প্রথম দিন থেকেই প্রতিবাদ মুখর ছিলেন স্থানীয়রা, তবে তার কোনো কিছুই কানে তোলেননি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীরা এটা মনে করেন আমরা অনেক সংগ্রাম করছি এই জায়গাটা নিয়ে, এই মাঠটা নিয়ে, যে আমাদের স্কুলের সাহায্যে মাঠটা আমাদের দরকার। 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে এরই মধ্যেই দুটি ভবনের কাজ শেষ হয়েছে। আবাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত 168টি ফ্ল্যাট। তবে 3 বছর ধরে ফ্ল্যাটগুলো পড়ে আছে অবহেলায়। যাদের জন্য নির্মিত এ সকল ফ্ল্যাটগুলো সে সকল সরকারি কর্মচারীদের অনাগ্রহের কারণেই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সকল ফ্ল্যাটে পড়েছে শ্যাওলার আস্তরণ। তবুও থেমে নেই এই কাজ। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের আগ্রহ নেই এসব ফ্ল্যাট ঘিরে, তবে তারপরও থেমে নেই কাজ। প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখা যায় বেশ জোরে সোরে চলছে আরো 3 ভবনের নির্মাণ কাজ। এবং এখানে মনে করেন ধরেন নিল, নেওয়ার পর তারা তো থাকবে না, দিবে ভাড়া দিয়ে দিবে এই জায়গার মধ্যে, এই ফ্ল্যাটগুলি, বাইরের লোকগুলি থাকবে এখানে, বাইরের লোকগুলি এখানে থাকবে। এই নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও পরিষ্কার কোনো উত্তর মেলেনি, উল্টো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তারা। এটা মনে হয় নারায়ণগঞ্জেরটা আমাদেরকে দিবে না, ওটা ডিসি অফিস লাগবে। ঢাকা চট্টগ্রামের গুলো আমাদের কাছে দেয়, এখন ঢাকার বাইরে নারায়ণগঞ্জে করছে এই প্রথম। টিআইবি নির্বাহী পরিচালক এমন প্রকল্পকে বলছেন ব্যক্তিস্বার্থ চরিতার্থের হীন পায় তারা। ক্রমাগতভাবে এই ধরনের অনিয়ম, ক্ষমতার ব্যবহার এবং জনগণের অর্থের অপচয় অব্যাহত রয়েছে বাংলাদেশে। অথচ এই যে বিপুল পরিমাণ অর্থ, সেটা কিন্তু জনকল্যাণে অন্যভাবে ব্যবহৃত হতে পারত। খেলার মাঠ দখল করে এমন প্রকল্পের পরিকল্পনারও ব্যাপক সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রেকর্ড দাবদাহে হিট অ্যালার্ট জারি করে সীমাবদ্ধ না থেকে অঞ্চলভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা প্রয়োজন বলে মনে করছেন আবহাওয়া, জলবায়ু ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপমাত্রা রেকর্ড করেছে উল্লেখ করেন তিনি। বলেন, আবহাওয়া অফিস হিট অ্যালার্ট জারি করলেও জনগণের জন্য করণীয় নিয়ে কাজ করতে হবে দুর্যোগ স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে। আরো জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। তিলোত্তমা ঢাকা নাকি কংক্রিট নগরী, যে নামেই রাজধানীকে ডাকা হোক না কেন, উঁচু দালানের আড়ালে গরমের তীব্রতায় অতিষ্ঠ ঢাকাবাসী। নগরায়নের কারণে উজাড় হয়েছে গাছ, খাল আর পুকুর। ঠায় দাঁড়িয়ে থাকা এমন সুউচ্চ ভবন নির্মাণ এখন যেন গলার কাটা নগরবাসী। টানা এপ্রিল জুড়ে একের পর এক নতুন হিট রেকর্ডের পর আসছে দিনে কি অপেক্ষা করছে জানতে চাইলে আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস বলেন, আগামীতে দেখা যেতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। এটা অবশ্যই অস্বাভাবিক, কারণ ঐতিহাসিকভাবে যদি দেখি, আমাদের যে আবহাওয়া অধিদপ্তরের যখন থেকে আমরা ডাটাবেস তথ্যপত্রগুলো সংগ্রহ করছি, আর্কাইভ করছি, সেখানে কিন্তু এরকম মাসব্যাপী একেবারে কোনো রকম বিরতি ছাড়া এরকম তাপপ্রবাহ আগে কখনো হয়নি।
আমরা সর্বোচ্চ তাপপ্রবাহ অতীতে দেখেছি, সেটা সর্বোচ্চ হয়তো 20 দিন ছিল, কিন্তু বিক্ষিপ্তভাবে। অনেকগুলো ঘটনার প্রেক্ষাপট থেকে এটা হচ্ছে, কিন্তু এটার স্বাস্থ্যগত অনেকগুলো ঝুঁকি আছে, কিন্তু এটা কখনোই স্বাভাবিক প্রক্রিয়া আমরা বলতে পারি না। এটা অ্যালার্মিং। এটা যদি আমরা বলি কৃষিক্ষেত্র, জনস্বাস্থ্য, সব দিক দিয়ে জন্য, লাইভ স্টক, সব কিছুর জন্য এটা একটা হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তনের দোহাই দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে এই বিজ্ঞানী বলছেন, চলমান দাবদাহ মানবসৃষ্ট কারণেই, আর এর ব্যাপকতাও অনেক। 1971টা পুকুর আমরা ঢাকার রাজধানী শহর থেকে নাই করে দিয়েছি, তাহলে সেটা তো ব্যক্তি মানুষের লোভের বলে। এখানে সরকারের কি করণীয় আছে? আমরা তো হিট অ্যালার্ট বলছি, সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জারি করতেছে, কিন্তু এটা জনগণের কাছে, একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তো আবহাওয়া অফিসের না। প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বের জন্য সুনির্দিষ্ট অন্য মন্ত্রণালয় হয়েছে। যদি আমরা এখানে উদাহরণ হিসেবে আনি, সেটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়। আবহাওয়া অধিদপ্তর দফায় দফায় হিট অ্যালার্ট দিলেও সরকারের স্ব মন্ত্রণালয় নিয়ে এখনই দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ দেন ডক্টর মোহন কুমার। তাপপ্রবাহ কিন্তু এখনো দুর্যোগ ঘোষিত হয় নাই। যেহেতু তাপপ্রবাহ দুর্যোগ ঘোষিত হয় নাই, তাহলে এখানে আবহাওয়া জরুরি অবস্থা আবহাওয়া জরুরি অবস্থা জারির চেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগ অবস্থা জারি করা, দুর্যোগ অবস্থা ঘোষণা করা। তাপপ্রবাহ যদি দুর্যোগ ঘোষণা করা হয়, তাহলে দুর্যোগ ঘোষণার সাথে সাথে কিছু কিন্তু বিষয় থাকে, কারণ দুর্যোগের সময় কী করতে হবে, দুর্যোগকালীন পরিস্থিতি কী করা উচিত, এই বিষয়গুলো যখন নির্ধারিত হয়ে যাবে, তাহলে সরকার এটাকে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত, এবং এখনও সময় আছে এটা করা উচিত। কারণ বাংলাদেশের সব অঞ্চল ঝুঁকিতে না, বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা, নির্দিষ্ট কিছু অঞ্চল ঝুঁকিতে, সেগুলোকে আইডেন্টিফাই করে অন্তত সেই জায়গাগুলোকে জরুরি অবস্থার আওতাধীন নিয়ে আসা উচিত। ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি মোকাবেলায় তথ্যপত্র সংগ্রহ করে সে আলোকে পদক্ষেপ নিতে উদ্যোগী হতে হবে সরকারকে, এমন পরামর্শ দিলেন এই আবহাওয়া বিজ্ঞানী। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে সারা দেশে। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। তাপদাহের প্রভাব কেমন পড়ছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু তাপদাহ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু সকাল 9টায় যে আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ড করেছে সেটা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তবে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছিল আপনার গত 30 তারিখে, যেটা হচ্ছে যেই দিন আর কি চুয়াডাঙ্গাতে 43.7, একই সাথে যশোরের 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তো ওই দিনকে আমাকে জানিয়েছিল যে 1 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ কমবে। তো 1 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ কমছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু জনজীবনের জন্য খুব স্বস্তিদায়ক না, কারণ তাপদাহ কিন্তু রীতিমতো বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া ওই দিনকে আমাকে আরও জানিয়েছিল, সেটা হচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু একবারেই কমবে না, আস্তে আস্তে কমবে। সেই আস্তে আস্তে কিন্তু কমছে। তবে এর ভিতরে যে মানে সুখবর আছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে গতকালকে যেটা আমাকে নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে 5 থেকে 6 তারিখের দিকে হচ্ছে চুয়াডাঙ্গাতে বৃষ্টির দেখা মিলবে। বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না ধরবে মাটিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত যে তাপদাহ কমার কিংবা স্বস্তির যে তাপমাত্রা, ওই স্বস্তির মানে গরমের যে স্বস্তির তাপমাত্রা ওইটা কিন্তু আপনার আসবে না। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত স্বস্তির বৃষ্টি 5 থেকে 6 তারিখের আগে না হচ্ছে, ততদিন পর্যন্ত জনজীবন কিন্তু অস্থিরতায় বিরাজ করবে আর কি। তো সব মিলে এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপদাহের খবর জানছিলাম সহকর্মী সেতুর কাছ থেকে। আবহাওয়ার খবর নিয়ে রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিয়াজ, রাজধানীতে আজ তাপমাত্রা কেমন দেখছেন, এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। রাজধানীতে আজকে আবহাওয়ার যে আপনার তাপ প্রবাহ সেটি কিন্তু আসলে কিছুটা কম। গতকাল যেটি ছিল তার থেকেও আজকে প্রায় 3-4 ডিগ্রি কমে নিচে নেমে এসেছে। আজকে প্রায় 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলে আজকে বয়ে যাচ্ছে সকাল থেকে এই পর্যন্ত। এবং আপনাকে একটু বলে রাখি, গতকাল কিন্তু সবথেকে চুয়াডাঙ্গায় সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যশোরে 42.7 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে রাজধানী ঢাকার যে তাপমাত্রা আসলে কতটুকু সেটা কিন্তু আসলে রেকর্ড এখনো পর্যন্ত করা হলো। আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। কিছুক্ষণ পরেই আসলে নিয়মিত যে ব্রিফিং রয়েছে আবহাওয়া অধিদপ্তরে, সেটা থেকে আমরা জানতে পারবো আসলে কি অবস্থা রয়েছে। আপনাকে একটু বলে রাখি যে এর আগে গতকাল যে আবহাওয়া অধিদপ্তর যে ব্রিফিং করেছিল সেটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকে না হলেও কিন্তু আগামীকালকে থেকে কিন্তু আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এবং এই বৃষ্টিটা কিন্তু প্রায় 4 থেকে 5 দিন এই বৃষ্টিটা
হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এর আগে বলেছিলেন কিন্তু আজকে 2 তারিখ থেকে কিন্তু আসলে সারা দেশে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড় বজ্রপাত সহ হালকা হালকা বৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে থেকে কিন্তু আসলে আপনারা সকাল থেকে আমরা যেটা দেখছি রাজধানী ঢাকাতে সেটি কিন্তু আসলে তাপমাত্রা কিছুটা কম রয়েছে এবং রোদের যে তাপ সেটি কিন্তু আসলে আপনার কিছুটা কম রয়েছে গেল কয়েকদিনের থেকে। এবং যদিও আবহাওয়া দপ্তর বলেছিল যে আজকে থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে সারা দেশেই এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আজকে সেই অনুযায়ী কিন্তু আজকে কিন্তু আমরা দেখলাম যে আসলে আপনার কিছুটা কম রয়েছে আপনার এই রাজধানী ঢাকাতে। তবে গরমের যে একটা অস্বস্তি সেটি কিন্তু আসলে মানুষের মনে আছে এবং মানুষ কিন্তু আসলে আপনার সেই অস্বস্তি পাচ্ছে কিন্তু যদিও কারণ জলীয় বাষ্পের একটা দিক রয়েছে। জলীয় বাষ্প কিন্তু আসলে আপনার এর আগে আবহাওয়া দপ্তর বলেছে যে তাপমাত্রা কমলেও কিন্তু জলীয় বাষ্পের কারণে কিন্তু আপনার গরমটা কিন্তু থাকবে এবং গরমের যে আপনার যে মানুষ অতিষ্ঠ সেটি কিন্তু আসলে আপনার একেবারেই থেমে যায়নি। এবং আজকে সকালে দেখেছি আমরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মানুষ কিন্তু একদম হাঁসফাঁস করছে, গরমে কিন্তু অতিষ্ঠ তা কিন্তু এখনো কমে যায়নি এবং মানুষ কিন্তু আসলে আপনার ধরনের গরমে কিন্তু আপনার তারা কিন্তু আসলে মানে শ্রমজীবী মানুষ যারা এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিন্তু এখন আসলে কষ্ট হচ্ছে। যদিও সহনীয় পর্যায়ে এখনো আসেনি তাপ প্রবাহ, তবে গেল কয়েকদিনের থেকে কিন্তু আজকের তাপমাত্রাটা কিছুটা কম রয়েছে। আরেকটু কথা বলে রাখি যে কিছুক্ষণ পরে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানাবেন আজকের আসলে তাপমাত্রার রেকর্ড কতটুকু তারা করেছে এবং আসলে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা হয়তো বা কিছুক্ষণ পরে আবার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এই ছিল আজকে রাজধানীর আবহাওয়ার সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। দর্শক, আবহাওয়ার খবর নিয়ে রাজধানী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এদিকে তীব্র দাবদাহে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন রোগীরা। রাজধানী শিশু হাসপাতালে জরুরি বিভাগে পড়েছে দীর্ঘ লাইন। আর মুগদা হাসপাতালে শিশু ওয়ার্ডের 80 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 200 রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 8 মাস বয়সী শিশু আয়াতকে নিয়ে হাসপাতালের বারান্দায় ছুটোছুটি। তীব্র গরম আর মানুষের কোলাহলে কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। 2 দিনের জ্বর আর ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে 2 ঘন্টার বেশি ঘুরেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা। 10টা বাজে আসছি, বাচ্চা পাতলা ফাইনাল হয়েছে, এখন গরমে অনেক কান্নাকাটি করতেছে। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের প্রকোপ। হাসপাতালের ভেতরে ভ্যাপসা গরমে আরো বেশি অসুস্থ হচ্ছেন শিশুরা। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, বাচ্চা অসুস্থ, মানে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, সিরিয়াল পাইতেছি না এখনো। 10টা থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমার বাচ্চা থেকে তো দেখাতে পারতেছি না, আমার বাচ্চা মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। সরকারি ছুটির দিনে চিকিৎসকের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেশি বলে অভিযোগ অভিভাবকদের। মে দিবস বন্ধ থাকবে, নিয়ম অনেক কিছুই থাকবে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো এসব নিয়মের ধারাবাহিকতা থাকলে তো মানুষ এই হাসপাতালে আসিই মারা যাবে। এমার্জেন্সি রোগী মানে মাঝখানে বমিও করছে। এখানে সিরিয়াল তো বাড়িতে, হাসপাতাল তো একটু হচ্ছে, লেট হচ্ছে। অনেকটা একই অবস্থা রাজধানীর অন্য প্রান্তে মুগদা হাসপাতালে। 80 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় 200 রোগী। বাচ্চা জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া। তোমার হার্টের সমস্যা দেখা দিছে, কাশতে কাশতে ঠান্ডা বয়ে গেছে। হিট স্ট্রোকে মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে না থাকলেও গরমজনিত নানা কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। 500 শয্যার মুগদা হাসপাতালে এখন ভর্তি 800-র বেশি। তাপদাহের জন্য যে সমস্যা, হিট এক্সজশন, পারসিস্টেন্ট হিট এক্সপোজারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে, যেমন শরীরে লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে, পানি শূন্য হচ্ছে, তারপরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরে লবণের ভারসাম্য হারানোর জন্য। তখন রোগীরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম তরল খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, যে পানিগুলো অনেক ক্ষেত্রে তার মান বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। ফলশ্রুতিতে অনেকে পেটের পীড়া, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা এগুলো নিয়ে আসতেছে। বর্তমান তাপমাত্রা না কমলে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর চট্টগ্রামে হয়েছে স্বস্তির বৃষ্টি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাজিম, ইতিমধ্যে আমরা জেনেছি চট্টগ্রামে স্বস্তি বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বৃষ্টি চট্টগ্রামে গরমের তীব্রতা কতটা কমিয়েছে জানাবেন।
জি লিমি, আপনি যেমনটা বলছেন আসলে কয়েকদিনের তাপদাহর পর আজ সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। সকাল 9টা থেকে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টির খবর পেয়েছি এবং বৃষ্টি শুরু হচ্ছে। আসলে বৃষ্টি দীর্ঘক্ষণ ছিল না, বৃষ্টি শুরু হওয়ার পর প্রায় 20 মিনিট পর আসলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তবে যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকুতে আসলে নগরবাসীর মাঝে একটু স্বস্তি দেখা দিয়েছে, কারণ গত কয়েকদিন যে তীব্র তাপদাহ, সেই তীব্র তাপদাহর কারণে নগরবাসীর জীবনে একটু নাবিশ্বাস তৈরি হয়েছে। সেই নাবিশ্বাস বন্ধ আসলে আর সকাল থেকে যে বৃষ্টি, তার আগে থেকে গতকাল রাত থেকে আসলে তীব্র বাতাস বয়ে গেছে। তারপর পরে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আজ সকাল অথবা দুপুরের পর থেকে নগরে বৃষ্টি হতে পারে। সেই সুবাদে আসলে সকাল 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি 20 থেকে 25 মিনিট স্থায়ী ছিল, তারপরে আসলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখনো আমরা যেটা খবর নিচ্ছি, নগরের বিভিন্ন আশপাশে যেসব উপজেলা রয়েছে সেগুলোতে আসলে বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী ছিল না। সেই কারণে আসলে নগরবাসীর মাঝে একটু স্বস্তি ফিরেছে। তাপমাত্রা সামান্য কমেছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আবহাওয়া দপ্তরের কাছে খবর নিলে জানতে পারবো কত মিলিমিটার বৃষ্টি পড়েছে এবং তাপমাত্রা কি অবস্থা আমরা জানতে পারবো। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে হয়েছে স্বস্তির বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আর দালালদের দুষ্ট চক্রে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 3 বছরে জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন বিকল্প বাজার তৈরি করতে না পারলে সামনে বড় বিপর্যয় আসতে পারে এই খাতে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভাষাগত দুর্বলতা, কারিগরি দক্ষতার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনীহা। বিস্তারিত আজিজুর রহমান কিরণের আরো একটি রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 3 বছর আগে করোনা মহামারীর মধ্যেও 2020-21 অর্থ বছরে সৌদি আরব থেকে $570 কোটি প্রবাসী আয় এসেছিল। 3 বছরের আরও প্রায় 16 লাখ কর্মী মধ্যপ্রাচ্যের এ বাজারে গেলেও প্রবাসী আয় না বেড়ে বরং তা কমে দাঁড়িয়েছে 370 কোটিতে। প্রবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স না বাড়া প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের অদক্ষ বাজার থেকে সরে বিকল্প বাজার নিয়ে ভাবার সময় এখন বাংলাদেশের। দক্ষ শ্রমিক পাঠাতে ইউরোপ সহ নতুন নতুন বাজার নিয়ে কাজ করতে হবে সরকারকেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রশাসনিক দুর্বলতা আর সহযোগিতা না করার মনোভাবকেই বড় বাধা হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় সবচেয়ে কম। প্রায় 60 দিন থেকে 90 দিন লেগে যায় একটা কর্মী পাঠাতে। আমরা যদি আমাদের আদার সেন্ডিং কান্ট্রিতে দেখি, তারা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কর্মী পাঠিয়ে দেয়। সো উই ক্যান সি হোয়ার ইজ দ্য ল্যাক। ইফ দে ক্যান সেন্ড ইট উইদিন 3 উইকস, ওয়াই উই ফেল। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, কার্যকর ব্যবস্থা যদি গ্রহণ না করি, কোনো ভাবার কারণ নাই যে ভবিষ্যতে মার্কেটগুলোতেও যে আমরা খুব একটা সুচারুভাবে আমরা সেখানে ঢুকতে পারবো এবং বাজার ধরে রাখতে পারবো। সাধারণ শ্রমজীবীদের মানব সম্পদে পরিণত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। যে কোনো দেশের তুলনায় অভিবাসন খরচ বেশি হওয়া এবং দালাল চক্রের স্বেচ্ছাচারিতাকেও শ্রমবাজার সম্প্রসারণে বড় বাধা বলে মনে করছেন তারা। যে কাজ ফিলিপাইন করছে, যে কাজ এখন ইন্ডিয়া করছে, শ্রীলঙ্কা করছে, আমি মনে করি বাংলাদেশ যদি সেই দিকে হাঁটতে পারে, আমরা যদি দক্ষ কর্মী তৈরি করতে পারি এবং পাঠাতে পারি, তাহলে আমাদের অভিবাসন খরচ কমে আসবে এবং আমাদের রেমিটেন্স বাড়বে। কিন্তু সেটা আমাদের হবে না যদি না আমরা জাতিগতভাবে আমাদের শিক্ষায়, কারিগরি শিক্ষা বা দক্ষতা ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক না করি। এই সিন্ডিকেট যতদিন ধরে বজায় থাকবে, তাদের যে নিরঙ্কুশ যে আধিপত্য, সেটা তারা বজায় রাখার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, রাজনৈতিকভাবে এরা অত্যন্ত শক্তিশালী। এবং আপনি যদি দেখেন আমাদের 1 কোটির বেশি লোক দেশের বাইরে, তার মধ্যে যদি আপনি দেখেন বইসেলের মাধ্যমে কতজন গেছে, সংখ্যাটা খুব বেশি না। কাজে আমি সে কারণেই মনে করি যে কোনো দেশে G2Gর বাইরেও প্রাইভেট সেক্টরকে অন্য রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে যুক্ত করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রেও 1-2টা না করে সেক্ষেত্রে যোগ্য যারা একাধিক প্রতিষ্ঠানকে করে যদি করা যায় তাহলে মনোপলিটা ভেঙে যায়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন শ্রমবাজার এবং দক্ষ শ্রমিক পাঠাতে সরকার আন্তরিক। শ্রমবাজার যত বেশি বেগবান হবে, যত বেশি বিদেশের শ্রমিক যাবে, স্কিল ওয়ার্কার যাবে, তত বেশি রেমিটেন্স আসবে। সেটা কোনো রেমিটেন্সের ব্যাপারে যেটা অতীতে ছিল তার চেয়ে এইবার আরো বেশি আসছে। আমার মনে হয় রেমিটেন্সের কোনো চিন্তা করে লাভ নেই। তথ্যমতে বিশ্বের 172টি দেশে 1,55,00,000 লাখের বেশি শ্রমিক কাজ করলেও এখনো মধ্যপ্রাচ্য সহ 15টি দেশে বড় পরিসরে শ্রমবাজার ধরতে পেরেছে বাংলাদেশ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবে আসামি পক্ষ।
বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানি ও টনক নড়াতে পারেনি কারো। রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদন ছাড়াই একই ভবনে অবৈধভাবে চলছে সিএলও, কাচ্চি ভাই ও সিরাজ চুই গোশত রেস্টুরেন্ট। কারোরই নেই ফায়ার, পরিবেশ কিংবা রাজুকের কোনো অনুমোদন নেই, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাক ঢোল পিটিয়ে শুরু হওয়া অভিযানও থেমে গেছে নীরবে। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে শখ করেই আসেন চাকচিকে ঠাসা রেস্টুরেন্টে, কিন্তু এইসব রেস্টুরেন্টগুলো কতটা ঝুঁকিমুক্ত তা জানেন না কেউই। বেইলি রোডে রেস্টুরেন্টে ঠাসা এই ভবনে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। রাজধানী জুড়ে চলে অভিযান, জরিমানা সিলগালায় অভিযান শেষ হয় 2 সপ্তাহেই। এরপর সারা শব্দ নেই। এখন প্রশ্ন ওঠে, এইসব রেস্টুরেন্ট কি শুধরে গেছে অনিয়মের বেড়াজাল ভেঙে? দেশ টিভি টিম খিলগাঁয়ে অনুসন্ধানে নামে। দেখা যায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভোজন বিলাসীদের ভিড়। তাদের কেউই জানেন না এই রেস্টুরেন্ট ঝুঁকিমুক্ত কিনা কিংবা কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা। আদতে কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র পাওয়া যায়নি রেস্টুরেন্টটির। এখনো পাইনি, এই দুটো এখনো পাইনি। এই যে ফায়ার সেফটি আর হলো পরিবেশ ইয়াটা যেটা আছে ওটা এখনো পাইনি। ওটা আসলে চালানো যায় না, আমি তো আপনাকে ফার্স্ট টাইম বললাম। কাচ্চি ভাই রেস্টুরেন্টের এই শাখার রান্নাঘরটিতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। এটা আসলে কাস্টমার জন্য ক্ষতি, যারা করে না তা এটা উচিত না আসলে আদৌ। ঠিক আছে, এদের প্রত্যেকের উচিত কাস্টমার সেবার জন্য অবশ্যই হাইজিনিক মেইনটেইনটা করা। একই অবস্থা ভবনের রুফটপে গড়ে তোলা সিএলও রেস্টুরেন্টও। ভোক্তাদের মন ভুলাতে চাকচিক্যের কমতি রাখেনি। তবে রেস্টুরেন্ট গড়তে সবার আগে যে অনুমোদন দরকার তার তোয়াক্কাই করেননি সিএলও কর্তৃপক্ষ। লাইসেন্স তো হাতে পান না, লাইসেন্সটা এখনো হাতে আসেনি। আর আপনার রাজুকের অনুমোদন আছে? এটা আমি জানি না, এটা আমার কাছে তথ্য নাই। এখন রুপটপ রাজুকের বিল্ডিং এর নকশায় রাজুকের একটা অনুমোদন লাগে। হ্যাঁ, সেটা ওই যে তখন অভিযানের পরে শুনলাম আর কি অনুমোদন লাগে। আমাদের এখানেও আসছিল, আমাদেরকেও এখান থেকে একজনকে আবার ধরেও নিয়ে গেছিল। থাকলে আমি ফায়ার সেফটি, তারপর হচ্ছে পরিবেশের লাইসেন্স এখন রেস্টুরেন্টে আমার কাছে এখন নাই। সিএলও রান্নাঘরে গিয়ে দেখা গেল খাবার আগেই তৈরি করে ফ্রিজে মজুত করে রাখা আছে। ভোক্তা গেলেই চটজলদি গরম করে পরিবেশন করতে প্রস্তুত। এই ভবনের একেবারে নিচের ফ্লোরে গড়ে তুলেছে সিরাজ চুই গোশত। চাকচিক্যময় পরিবেশে ভোজন বিলাসী ভোক্তারা দুপুরের খাবার খেতে ব্যস্ত। রেস্টুরেন্টটিও ভোক্তাদের মন ভুলিয়ে মুনাফার লোভে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কাই করেনি। কে নেবে কার খোঁজ, এমন ধারণা নিয়ে কারি কারি মুনাফা গোছাতে ব্যস্ত মালিক। রান্নাঘর থেকে কোথাও নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। আমাদের এখানে ফায়ার সার্ভিসের তারপর পরিবেশ অধিদপ্তর এই সার্টিফিকেটগুলো আমরা এখনো হাতে পাই নাই আর কি আমাদের হাতে এখনো। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা বনানী অগ্নিকাণ্ড এবং কর্তৃপক্ষের শত অভিযান সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কা না করে রেস্টুরেন্ট চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এদের কারোই অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যের বেলায় কিছুই নেই। শুধুমাত্র মুনাফার লোভে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আমাদের ভোক্তা এবং সাধারণ মানুষকে। বেইলি রোডে সিলগালার পর বন্ধ নবাবী ভোজ খুলেছে। ম্যানেজার জানালো অনুমোদন নিয়ে খুলেছেন তারা, তবে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এখন আমারটা আমি ডিসিপি থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে লোক এসে করেছে। বিশেষজ্ঞরা বলছেন অনুমোদনহীন রেস্টুরেন্ট ঝুঁকিতে ফেলছে রাজধানীবাসীকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলোর খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে স্বাস্থ্যসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অফিস, সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, আমরা সংযোগটির জন্য অপেক্ষা করছি। চলে যাচ্ছি দর্শক পরবর্তী সংবাদে। হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন কিভাবে এই দুর্ঘটনা হলো, নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা?
লিনিয়া আসলে গতকাল রাত 2টার দিকে হবিগঞ্জের হরিতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের যে হরিতলা এলাকা রয়েছে সেই এলাকায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, ট্রাক এবং প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে কিন্তু একই পরিবারের 4 জন এবং চালক, যে প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আসলে আমরা এখন আছি যে হবিগঞ্জ হাইওয়ে থানাতে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাতে আমরা এসে যে বিষয়টি দেখেছি, আসলে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে যারা নিহত হয়েছেন তারা সবাই কিন্তু যাচ্ছিলেন হযরত শাহজালালের মাদার জিয়ারতে যাচ্ছিলেন। তখন যাওয়ার পথে আসলে তারা যাচ্ছিলেন আর ট্রাকটি সিলেট থেকে ঢাকাগামী এখনো পরিচয় পাওয়া যায়নি। তারা যে পুলিশ যে বিষয়টি বলছে যে আসলে পটুয়াখালী থেকে তাদের যে স্বজনরা আসতেছে, তারা রাস্তায় তারা আছে। আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের পরিচয় পাওয়া যেতে পারে। তবে যে বিষয়টি পুলিশ আমাকে বলছে যে আসলে তাদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাক এবং প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যেই শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাতে আটক রয়েছে। এই বিষয়টি আমাদেরকে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে। লিনিয়া। হামজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হামজা। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ ঢাকার বিশেষ আদালত 4-এ অভিযোগ গঠনের শুনানি হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকমের 108তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলা, সেখানে বেআইনিভাবে অর্থ লেনদেন করা হয়। আরো তথ্য নিয়ে বিশেষ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শুনানির বিষয়ে কি জানতে পেরেছেন, কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আজকে নিম্ন আদালতে তার অভিযোগ গঠনের কথা রয়েছে। সকাল 11টার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজ এই মামলায় বিচার চেয়ে জামিন আবেদন করার কথা রয়েছে, এই বলে আমাদেরকে জানিয়েছেন তার আইনজীবী ডক্টর ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই যে মামলা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা হয়েছে, এটি তাকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে, কারণ তিনি এরকম কোনো অভিযুক্ত না। যদিও এই মামলাটির মূলত অভিযোগ দেয়, অর্থাৎ মামলাটি করেছিল দুদক 2000 গত বছরের 30 মে মূলত ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাটি করেছিল। আর এই বছরের 1 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মূলত তারা। এই মামলাটি হচ্ছে অন্য আরেকটি আদালতে ছিল। গতকালকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে মূলত বিশেষ জজ আদালত 4 এই মামলাটি স্থানান্তর করা হয়েছে। সেখানে মূলত অভিযোগ গঠনের কথা রয়েছে। আর এই একই মামলায় ডক্টর ইউনুস মূলত এই মামলায় আগে থেকে তিনি জামিনে আছেন। আজকে তার জামিন মেয়াদ বাড়ানোর জন্য তিনি আবেদন করবেন। আপনি জানেন যে তার বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি গঠন করা হয়েছিল সেই অভিযোগ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা এখান থেকে শ্রমিক কর্মচারী কল্যাণ ফান্ডের 25 কোটি 22 লাখ টাকা তারা আত্মসাৎ করেছেন। শুরু থেকেই ডক্টর ইউনুসের আইনজীবী সহ ডক্টর ইউনুস এবং বাকি যে অভিযুক্ত আসামিরা আছেন তারা তাদের বিরুদ্ধে এটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। এবং তারা যেটি বলছেন, ডক্টর ইউনুস একজন সুনামধন্য ব্যক্তি, তিনি শুধু বাংলাদেশেই পরিচিত না, সারা বিশ্বে তার খ্যাতি রয়েছে। শুধুমাত্র সরকার হিংসার বশবর্তী হয়েই কিন্তু তার বিরুদ্ধে মামলাটি করেছে। এবং তিনি এই মামলায়, শুধু এই মামলা না, তার বিরুদ্ধে আরও যে মামলাগুলো রয়েছে সেখানে মূলত তাকে হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে। বিপরীত পক্ষে দুদকের আইনজীবী তিনি যেটি জানিয়েছেন যে এখানে ব্যক্তি পরিচয় দেখে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। মূলত যারা অভিযুক্ত, যে যতটুকু অপরাধ করেছে, ডক্টর ইউনুস এখানে অর্থ আত্মসাৎ করেছেন, তাই মূলত তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি করা হয়েছে। এবং এই মামলায় আদালত তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই বিচার কার্য সম্পাদন করবেন। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই, রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করছে না। মূলত দুদক মামলাটি করেছে এবং দুদকের যে কার্যবিধি আছে তারা তাদের সেই তদন্ত অনুসারে মূলত তারা অভিযোগ দায়ের করেছেন। আজকে মূলত সেটি আমলে নিয়ে আপনার হচ্ছে আদালতে কথা
শুনানি হওয়ার কথা রয়েছে। যদি ইতিমধ্যে ডক্টর ইউনূস এই মামলার ইতিমধ্যে তিনি জামিনে আছেন, আজকে নতুন করে তিনি জামিন আবেদন করবেন এবং 11টার পর তিনি আসবেন আদালতে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এই ছিল ডক্টর ইউনূসের অর্থ আত্মসাৎ মামলা নিয়ে নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লেনিয়া। মাঝহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশেষ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো ভয়াবহ রূপ নিচ্ছে শিক্ষার্থী বিক্ষোভ, ধরপাকড় থামেনি আন্দোলন নিয়ে ট্রাম্পের উপহাস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এ বিষয়ে জানাবেন? জি লিনি, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন 93তম জরুরি সভা সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশনা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধ করে রাখা হয়েছে। তবে একটা বিষয় জানা যায়, কুমিল্লা প্রতিটা হল আমরা দেখেছি গতকাল থেকে আজকে রাজশাহী, রংপুর, কক্সবাজার, ঢাকা, সিলেট, বাঙ্গা বিশ্ববিদ্যালয়ে বাস দিয়ে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করেছে। একেবারে সবগুলো বাস ছেড়ে গেছে। হল থেকে স্টুডেন্টরা যারা ছিল তারা চলে গেছে, তারা কিছু স্টুডেন্ট রয়ে গেছে, তারা টিউশনি করায়। আর আরেকটা বিষয় জানা যায় কি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছে ওনার সাথে আমরা কথা বলেছিলাম, উনি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, আসলে যারা কবি শিক্ষক সমিতি রয়েছে তারা আসলে গত 2 সপ্তাহ ধরেই ক্লাস পরীক্ষা বর্জন করেছে। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে অনুকূলে না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছেন থমথমে অবস্থা, পরিবেশ একেবারেই মানে কোনো ধরনের বাস নেই, ছাত্রী নেই। এবং সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বিসি রয়েছে, বিসি জানিয়েছেন যে আজকে আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে আমার কোনো সমস্যা নেই। আসলে তারা যে বিসি আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেই বিসির সাথে কবি শিক্ষক সমিতির আসলে সমস্যা সৃষ্টি হয়। পূর্ণ মেয়াদে কোনো বিসি আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না, কারণ কবি শিক্ষক সমিতির কারণ তারা যে 7টা দাবি রয়েছে কবি শিক্ষক সমিতি, সেই 7 দফাতে আসলে সাধারণ শিক্ষার্থীদের কোনো স্বার্থ নেই। সেই স্বার্থ হচ্ছে শিক্ষক সমিতির স্বার্থ। আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বাস থাকার কথা, বাসের আসলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাস ছেড়ে গেছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধাতে তাদেরকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, বাঙ্গা, চট্টগ্রাম, নোয়াখালী এই বাসগুলো দিয়ে তাদেরকে সাধারণ ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা হল ছেড়ে গেছেন। এবং একটা বিষয় জানা কি, হলের যে মিল ছিল মিলগুলো অফ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে তারা সিলেট গিয়েছে এবং কেউ কেউ বলছেন তারা ঘুরতেও যাচ্ছেন। আসলে সবকিছু মিলে আমি বলতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির জন্য তারা শিক্ষার্থীরা দায়ী করছেন, শিক্ষক এবং বিসি মহোদয়কে দায়ী করছেন। তারা বলছেন দুই জনের সমঝোতার ভিত্তিতে যাতে বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি তাদের অনুকূলে নিয়ে আসে এবং তারা চাচ্ছে ক্লাস পরীক্ষা বর্জন না করে ক্লাস পরীক্ষা হোক এবং বিশ্ববিদ্যালয়ের সেশন জট যাতে না হয়। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট যদি আবার সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তকে তারা স্বাগত না জানে, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত যে পরিস্থিতি সে পরিস্থিতি যাতে চলমান পর্যায়ে আবার ক্লাস পরীক্ষা নেওয়া হোক। এবং প্রক্টর সাথে কথা বলেছেন, উনি জানিয়েছেন সবগুলো বাস আমরা ব্যবস্থা করেছি স্টুডেন্টের সুবিধার্থে, তারা সব ছেড়ে গেছেন। তারা বলছেন যে অনুপ্রবেশকারী যারা ছিল, বাইরে যারা সন্ত্রাসী নিয়ে আসে, যে কবি শিক্ষক সমিতি যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে, বিসির বাংলাতে বিসির অফিসে তালা লাগিয়েছে, প্রক্টর অফিসে তালা লাগিয়েছে, এগুলো যাতে আর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণেই আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির যে সিন্ডিকেটের যে কবি শিক্ষক সমিতি যে ধরনের ঘটনা ঘটিয়েছে, এই ধরনের ঘটনা থেকে আসলে আমরা কি শিক্ষা পাবো। এবং বিসির সাথে কথা বলেছেন, বিসি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই যে উদ্ভূত পরিস্থিতি পরিবেশকে অনুকূলে আনার জন্য আসলে সিন্ডিকেট জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ। হল থেকে যে নির্দেশনা দেওয়া ছিল, আসলে যারা হলে থাকতে চায় তাদের কোনো আপত্তি নেই এবং যারা হলে না তারা যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে। আমরা দেখেছি একেবারে সকল বাস আসলে এখান থেকে ছেড়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে বিসি রয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক করার জন্য আমরা যা যা করণীয় আমরা সবকিছু করার। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প। তীব্র গরমে খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি। বিপাকে পড়েছে ছোট বড় 18,000 খামারি। এরই মধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে, যেগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের পথে। ফলে দেখা দিয়েছে শত কোটি টাকা লোকসানের শঙ্কা। দ্রুত সরকারি সহযোগিতা চায় খামারিরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়া জেলায় সোনালী ও ব্রয়লার মুরগির খামার রয়েছে প্রায় 20,000-এর মতো। গত 1 মাসের তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ শিল্প। তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 5,000 খামার, আর বাকি যে খামারগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের পথে। খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়ার ছোট বড় 18,000 খামারি। গরমে প্রত্যেক দিন স্টক করে মুরগি মারা যাচ্ছে, আর এই গরমের ফলে আমাদের যে পরিমাণ খাবার খায় ওজন হওয়ার কথা, তার থেকে 3 থেকে 400 গ্রাম খাবার খায়ও সেই পরিমাণ ওজন আসছে না। মুরগি মারা যাচ্ছে আপনি 4-5টা করে, কারেন্ট থাকছে না, লোডশেডিং হয়ে গেছে বেশি। লস আমার 20,000 টাকা ধরেন লস, প্রতি চালানে আমার 20,000 টাকা লস, যে ফার্ম চালাবো কেমন আমি। এদিকে 1 মাস ধরে চলা তীব্র দাবদাহে প্রায় 100 কোটি টাকা লোকসানের শঙ্কায় এই শিল্পের সাথে জড়িত খামারিরা। দ্রুত সরকারি সহযোগিতা চাই তারা। সরকারের কাছে তো চাচ্ছি কিছু দেখে যদি এখন সহযোগিতা করে, ব্যবসাটা এরকম লোকসান হয়ে যাচ্ছে। কন্ট্রোল যে শেডগুলা এইগুলা কিন্তু সরকার ভর্তুকি দেয়, এই বিষয়ে যদি সহযোগিতা করে দেন আমরা হয়তো এই কন্ট্রোল শেডের দিকে আগাবো। আর এইভাবে যদি টেম্পারেচার ডে বাই ডে বাড়তে থাকে, অদূর ভবিষ্যতে ব্রয়লার মুরগি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর তীব্র দাবদাহের মধ্যেও এই শিল্পকে টিকিয়ে রাখতে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। কিছু পানি ছিটাইয়ে বা উপরে একটু চট দিয়ে একটু পানি ছিটাই দিলে তাহলে দীর্ঘ সময় থাকবে, অথবা চালার নিচেই কোনো সিলিং, পাটকাঠি, চট বা চাটাই এরকম কোনো কিছু দিয়ে যদি সাময়িক কিছু ব্যবস্থা করলে পারে, এই অল্প সময়ের ভিতরে তারা মানে আগের টেম্পারেচার অন্তত 2 থেকে 3 ডিগ্রি বা 4 ডিগ্রি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 ডিগ্রিও কমায় আনতে পারে। দ্রুত এই পোল্ট্রি শিল্পের সংকট নিরসনে সরকারি সহযোগিতা না পেলে হুমকির মুখে পড়বে এ শিল্প, যার প্রভাব পড়বে দেশের মুরগির বাজারেও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভয়াবহ রূপ নিচ্ছে শিক্ষার্থী আন্দোলন। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রশংসা করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুৎফর কবিরের রিপোর্টে। স্লোগানে উত্তাল লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছে হাজারো ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। তাদের কণ্ঠে ফিলিস্তিনকে স্বাধীন করো। বিশ্ববিদ্যালয়ে এমন আন্দোলন বেআইনি ঘোষণা করেছে পুলিশ। শিক্ষার্থীরা যেখানে নিজেদের কর্মসূচিতে অনড় অবস্থানে, তার পাশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়। এর মাঝেই রাতে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যদিও ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের অভিযোগ, তারা পুলিশের সাহায্য চেয়েও পাননি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় ক্যাম্পাসে সহিংসতার বিষয়ে পুলিশের এমন আচরণের সমালোচনা করে। গভর্নর গ্যাভিন নিউজিমের মুখপাত্র জানান, পুলিশের বিলম্বিত হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য। এতে বুধবার বাতিল করা হয় পাঠদান। টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। ধরপাকড় চলছে। গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে না আসার ঘোষণা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় চললেও এই আন্দোলনের বিরুদ্ধে নয় মার্কিন প্রশাসন, এমনটাই দাবি করেছে হোয়াইট হাউসের এই মুখপাত্র। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী আন্দোলন চালাতে বাধা নেই শিক্ষার্থীদের। No president has spoken more forcefully about combating anti-Semitism than this president. We've been very clear on that. Americans have the right to peacefully protest. They have the right to peacefully protest as long as it's within the law and that it's peaceful. Forcibly taking over গেল মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Last night, that's one good thing that really happened. You saw it last night because New York was under siege last night. শিক্ষার্থীদের আন্দোলনকে গাজায় হামাসের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন বলেও মন্তব্য করেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।